যে মন্ত্রণালয় চান দেয়া হবে, বললেন প্রধানমন্ত্রী। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। যে মন্ত্রণালয় তিনি চান সেই মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হবে, যাতে করে সকলে মিলে এই দেশটাকে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা শুরু করতে পারি। তফসিল ঘোষণা এখনই নয়, রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় কমিশন, জানালেন সিইসি। একটা সমঝোতা হোক, এটা আমরা সবাই চাই। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমাদের হাতে সময় আছে, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পর্যাপ্ত সময় নিয়ে আমরা এটা ঘোষণা করব। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস এবং আমি তৌহিদ হোসেন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। আশরাফ ফখরুল বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন রিজভী। তত্ত্বাবধায়কের দাবিতে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত বিএনপি। সংলাপ নিয়ে গোপনীয়তা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা না থাকারই নমুনা, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। দ্রুত সমাধান খুঁজে বের করার তাগিদ। সচিবালয়ে প্রথম কর্মদিবসের নতুন মন্ত্রীদের ব্যস্ততা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ছাত্র দলের সংঘর্ষ, আহত কমপক্ষে 40। এবং চট্টগ্রামে হরতালের নামে জামায়াতের বিক্ষিপ্ত সহিংসতা, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের ভোগান্তি। বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বদলীয় সরকারে যোগ দিলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া যে মন্ত্রণালয় চান তাকে সেসব মন্ত্রণালয় দেয়া হবে। রোববার বিকেলে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন। নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে গণভবনে মতবিনিময় করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাজোট সরকারের 5 বছরের বিভিন্ন সফলতার কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর এসব সফলতার কথা নির্বাচনের আগে ভোটারদের সামনে তুলে ধরতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সার্ভে এবং বিবেচনার ভিত্তিতে আমরা আগামী দিনে নমিনেশন দেব। তৃণমূলের মতামতকে আমরা প্রাধান্য দিই। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো পথ খোলা নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বিরোধী দলকে আহ্বান জানান নির্বাচনে অংশ নিতে। আপনি নির্বাচনে আসুন এবং যদি নির্বাচন নিয়ে সন্দেহ হয় তাহলে আপনার এমপিদের নাম দেন, আমরা আমাদের এই মন্ত্রিসভায় তাদের স্থান করে দেব। যে মন্ত্রণালয় তিনি চান সেই মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হবে, যাতে করে সকলে মিলে এই দেশটাকে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা শুরু করতে পারি। শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেয় তাদের দিয়ে দেশের উন্নয়ন হয় না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মানবতা বিরোধীদের বাঁচাতে বিএনপি জামাত এখন মরিয়া। এই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে যে কত মায়ের কোল খালি করেছে, কত বোনকে বিধবা করেছে, কত সন্তানকে পিতৃহারা করেছে, তার হিসাব একদিন ওই বিএনপির নেত্রীকে বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। আগামী নির্বাচনেই সেই জবাবদিহি তাকে করতে হবে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করা দরকার। অনেক সংবাদ মাধ্যম বিদেশি এই সরকারকে বিভিন্নভাবে নাস্তানাবুদ করার জন্য চেষ্টা করেছে। জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে তারা সাফল্যমণ্ডিত হয়নি। সৈয়দ আশরাফ আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামীতে কোনো ষড়যন্ত্রই দলের সাফল্যকে ম্লান করতে পারবে না। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য সব প্রস্তুতি থাকার পরও রাজনৈতিক সমঝোতার দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি 10ম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে। রোববার দফায় দফায় বৈঠকের পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জানালেন, তফসিলের জন্য অপেক্ষা করতে হতে পারে আরো 2-1 দিন।
সংবিধান অনুযায়ী আগামী 24শে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে 10ম জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচনের জন্য কমিশনের হাতে সময় রয়েছে মাত্র 2 মাস। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে মনোনয়ন ফর্ম ও নির্বাচনী ম্যানুয়াল সহ অন্যান্য সরঞ্জাম। এমনকি রোববার চূড়ান্ত আচরণবিধিও পাশ হয়ে এসেছে আইন মন্ত্রণালয় থেকে। কিন্তু এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তফসিল ঘোষণার বিষয়ে। গত শুক্রবার একজন নির্বাচন কমিশনার সোমবারের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে জানালেও রোববার প্রধান নির্বাচন কমিশনার জানালেন এখনো কমিশন বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনারা অতি শীঘ্র আপনারা এটা জানতে পারবেন। স্যার, অতি শীঘ্রটা কতদিন হতে পারে? এটা বলতে পারছি না, আগামীকালও হতে পারে, পরশুদিনও হতে পারে। এটার একটা লাস্ট ডেট আছে, কাট অফ ডেট আছে। আমরা সেই ডেটের মধ্যে আমাদের করতে হবে। এটা তো আমি আগেও বলেছি আপনাদেরকে, এবং আমাদের হাতে সময় আছে, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পর্যাপ্ত সময় নিয়ে আমরা এটা ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, তফসিল ঘোষণা একটি সাংবিধানিক বিষয় হলেও তারা এখনো প্রধান দুই দলের রাজনৈতিক সমঝোতার দিকে তাকিয়ে আছেন। সারা দেশবাসী সমঝোতার দিকে তাকিয়ে আছে, আপনারাও তাকিয়ে আছেন। কাজেই একটা সমঝোতা হোক, এটা আমরা সবাই চাই। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটা সবাই চায় দেশবাসী। তাদের কি সাহায্য করার প্রয়োজন হয় না? আর তাই রোববারও নিশ্চিত হলো না তফসিল ঘোষণার দিনক্ষণ। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। আশরাফ ফখরুল বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে তারা কঠিন সংগ্রামের প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছেন। আপনাদেরকে সুস্পষ্টভাবে উনিও বলেছেন, আমিও বলেছি, এটি অসত্য, এটি ভিত্তিহীন। এই বৈঠকের কোনো সত্যতা নাই, এটা গুজব ছড়ানোর জন্যই এটা করা হয়েছে। 18 দলের জনগণের দাবি অভিপ্রায়কে মূল্য দেওয়ার অর্থ দুর্বলতা ভাবলে তারা ভুল করবে। আমরা যে কোনো কঠিন আত্মোৎসর্গের ব্রত নিয়ে আন্দোলনে নেমেছি। মদগর্বী আস্ফালন আর অসার হুঙ্কার দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। এদিকে সৈয়দ আশরাফের সঙ্গে বৈঠকের পর কৌশলগত কারণেই মির্জা ফখরুল গণমাধ্যমের কাছে তা অস্বীকার করেছেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নুরুল আমিন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল মনে করেন জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা না থাকারই নমুনা এটি। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে চলমান সংকট নিরসনে শনিবার রাতে বনানীর একটি বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন বলে খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। কোনো সংলাপ হয়নি। ধন্যবাদ। তবে এ ধরনের কোনো বৈঠকের কথা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেন মির্জা ফখরুল। যদিও রোববার এক অনুষ্ঠানে বৈঠক হওয়ার কথা স্বীকার করেন দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। ওই আলোচনার ফলাফল এখন পর্যন্ত বলার মতো কিছু নাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কৌশলগত কারণেই মির্জা ফখরুল বৈঠকের কথা অস্বীকার করে থাকতে পারেন। বিএনপি এখন কিন্তু আন্দোলনরত অবস্থা, সেই ক্ষেত্রে যদি আবার এই আন্দোলনমুখী অবস্থার মধ্যে যদি আবার আলাপ আলোচনা হয়, তাহলে তাদের কর্মীরা হয়তোবা যেভাবে চাঙ্গা ভাব নিয়ে অগ্রসর হবে না হতে পারে। এই কৌশল অবলম্বন করার জন্য তিনি হয়তোবা অস্বীকার করেছেন যে কোনো আলোচনা হয়নি। তবে সুলতানা কামালের মতে দলগত, ব্যক্তিগত এবং পরিবারগত বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজনৈতিক দলগুলো। জনমতের প্রতিও তারা তেমন শ্রদ্ধাশীল নন। তারা নিজের কিছু কিছু সুযোগ সুবিধা, নিজের কিছু অবস্থান যেভাবেই হোক সেখানটায় যে আপোষ মীমাংসা করা দরকার কিংবা মিটিয়ে ফেলা দরকার নিজেদের মধ্যে, সেটা করার জন্য করছেন। তার ফলেই আমরা তাদের এই ধরনের একটা আচরণের একটা কি বলবো যে অধ্যত্ব যদি বলি সেটাও, এবং একটা অন্যায্য আচরণের মধ্যে আমরা বাধা পড়ে গেছি। মুখে সংলাপের কথা বললেও এ ব্যাপারে কোনো দলই খুব বেশি আন্তরিক নয় বলে মনে করেন সুলতানা কামাল। আর অধ্যাপক আমিন বলছেন সংলাপের আর কোনো সম্ভাবনাও দেখছেন না তিনি। আমার মনে হয় না দুটো দল রাজনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে এই পর্যায়ে আর শেষ করা যাবে। তাদের কাছে প্রশ্ন করেন, তাহলে আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চেষ্টাটা তোমরা কি করছো, চেষ্টাটা তোমরা কিভাবে করছো, সেই বিষয়টা তো আমাদেরকে জানান দেওয়ার দরকার আছে। তবে দুজনেই মনে করেন চলমান সংকট দুটি প্রধান রাজনৈতিক দলের সৃষ্টি এবং এর সমাধানও খুঁজে বের করতে হবে তাদেরকেই। বলতে পারি না যে শুধু। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রথম কার্যদিবসে রোববার সচিবালয়ে নিজ নিজ দফতরে যোগ দিয়েই নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এ সময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তারা।
সকাল 10টার পর থেকেই নবগঠিত নির্বাচনকালীন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ে আসতে শুরু করেন। দায়িত্ব পাওয়ার পর প্রথম কার্যদিবসে সবচেয়ে আগে অফিসে আসেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন। বিএনপি না এলেও আগামী 24 জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন মেনন। ইতিমধ্যেই যে বিভিন্ন আলোচনার খবর বেরোচ্ছে, আমরা আশা করব যে সেই সংলাপের মধ্যে দিয়ে আমরা নিঃসন্দেহে একটি সমাধানে আমরা পৌঁছতে পারবো বলে আশা করি। নির্বাচন তো সাংবিধানিক বাধ্যকতা, আমার আপনার কারো কিছু বলার নেই। 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন দায়িত্ব পেয়ে আজই সংস্কৃতি মন্ত্রণালয়ে অফিস করেন। যে কোনো মূল্যে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রুহুল আমিন হাওলাদার। সর্বদলীয় সরকারের দায়িত্ব হল সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়া এবং এই নির্বাচনের ফলাফল দেশে এবং দেশের বাইরে যাতে সমাদৃত হয় সেটাই থাকবে আমাদের লক্ষ্য। কোনো অবস্থাতেই আমরা সাংবিধানিক ধারাকে, গণতান্ত্রিক ধারাকে আর মুখ থুবড়ে পড়তে দিব না। এই দুটো চ্যালেঞ্জ নিয়ে মহাজোটের সরকার সামনের দিকে তাকাচ্ছে। বিএনপি আলোচনার এবং সমঝোতার পথ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু। অন্যদিকে অরাজক পরিস্থিতি পরিহার করে বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানান গৃহায়ন, গণপূর্ত ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ। গান পাউডার দিয়ে, চলন্ত বাসে আগুন দিয়ে তার ফলাফলটা যে ভালো হয় না, মানুষ যেটা পছন্দ করে না, আমার বিশ্বাস জন্মেছে যে বিরোধী দল একটু উপলব্ধি করেছে এবং সেই উপলব্ধি থেকে তারাও যে আগামী নির্বাচনে আসবে এটা আমার বিশ্বাস। বিএনপির পক্ষ থেকে যিনি আলোচনায় বসবেন তারও সেটা ব্যাক করতে হবে তাদের নেত্রীর কাছে। আমাদের পক্ষ থেকে যারা আলোচনা বসবেন তাদেরও আলোচনাটা টাইম টু টাইম ব্যাক করতে হবে আমাদের নেত্রীর কাছে। তখন উনি হয়তো যাদেরকে প্রয়োজন মনে করেন তাদের সাথে আলোচনা করে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সিদ্ধান্ত নেবেন। নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রথম কার্যদিবসে মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রীদের সবাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করার অঙ্গীকার করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরো থাকছে। সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনকে প্রধান করে 17 সদস্যের পে কমিশনের প্রজ্ঞাপন জারি। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 40 জন। রোববার দুপুরে 1.5 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলাকালে কলেজের বিভিন্ন কক্ষে ভাঙচুরও করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর 12টার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে দুপুর 1টার দিকে উভয় পক্ষ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে আসার পর এটি ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা কলেজের মুসলিম ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে গিয়ে ছাত্রদল কর্মীদের খুঁজতে থাকে। এ সময় কয়েকজনকে কুপিয়ে আহত করে ও ছাত্রদল নিয়ন্ত্রিত কক্ষে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদলের কিছু ক্যাডার বাহিনী গিয়ে হামলা করে, সেই জন্য দৌড়ে গিয়ে আমরা পরিকল্পিতভাবে তারা হামলা করে। হামলার জন্য আমরা গিয়ে সঙ্গে সঙ্গে আমরাও গেছি ওখানে। এক পর্যায়ে তাদের সাথে ধাওয়া হয়। পরে আমরা ছাত্রলীগের সকল নেতাকর্মী, আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী যখন একত্রিত হয়েছি তখন তারা সেখান থেকে সেই অবস্থান থেকে ত্যাগ করে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত অন্তর সহ কয়েকজন কর্মীর উপর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ববিন খান সহ তার কিছু সাঙ্গপাঙ্গ তাদের উপর হামলা করে তাদেরকে মারধর শুরু করে। এই টাইমে আমরা তাদেরকে বাঁচাতে গেলে ছাত্রলীগ পুলিশ বাহিনী সহ তাদের আরো মহানগরের কিছু নেতৃবৃন্দ নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে তাড়া করে। সাধারণ ছাত্ররা ভর্তি ফর্ম জমা দিতে লাইনে দাঁড়াইছিল। ও লাইনে দাঁড়ানো অবস্থা দুই ছাত্রের সাথে কে আগে দাঁড়াবে কে পিছনে দাঁড়াবে এদের মধ্যে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওখান থেকে তখন ঘটনার সৃষ্টি হয়। চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগ এবং বিএনপি সংঘর্ষ এবং গোলাগুলিতে অন্তত 10 জন আহত হয়েছে।
রোববার বিকেলে এই ঘটনায় বিএনপির স্থানীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার ছেলে জাবেদ পাশা গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, শনিবার বিকেলে বিএনপি কর্মীরা আকবর হোসেন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। এই ঘটনার জের ধরে রোববার বিকেলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে আধ ঘন্টা ধরে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে মোস্তফা কামাল পাশার ছেলে জাবেদ পাশা গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরতালের নামে চট্টগ্রামে বিক্ষিপ্ত ভাঙচুর, গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামাত শিবির কর্মীরা। সীতাকুণ্ড ও মিরেরসরায়ে 2 জামাত নেতাকর্মী নিহতের প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। এদিন সকাল 8:30টায় 16 শহর 2 নম্বর গেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামাত শিবিরের কর্মীরা। এ সময় হরতাল সমর্থকরা 2টি টেম্পোতে আগুন, সিএনজি অটোরিকশায় ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও নগরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে হরতাল সমর্থকরা। এদিকে সকাল থেকে নগরীর প্রধান সড়কে রিকশা, সিএনজি, অটোরিকশা চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল স্বাভাবিকের তুলনায় কম। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাসও। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে র্যাব ও পুলিশ। এদিকে হরতালের কারণে দুর্ভোগে পড়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষার্থীরা। হ্যাশট্যাগ দেখে সবাই এটা নিয়ে নার্ভাস, বাচ্চারা বেশি নার্ভাস। হরতালের কারণে আমরা তো নিরাপদ থাকতে পারতেছি না, কারণ বাচ্চাদের কোন সময় হুট করে কি হয়ে যায়। 1 ঘন্টা পর পর টিভি দেখতেছি পরীক্ষা কি হবে কি হবে না। কারো থেকে শুনতেছি যে হরতালের ভিতরে পরীক্ষা হবে, আর কারো থেকে শুনছি হরতালের ভিতরে পরীক্ষা হবে না। পুরো গ্যাপের মধ্যে পড়ে গেলে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো দিতে একটু প্রবলেম হয়ে যায়। আর যাতে হরতাল না দেয়, এর ফলে আমাদের পরীক্ষার প্রিপারেশন খারাপ হচ্ছে। দেশের রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে তফসিল ঘোষণা করা হলে রাজপথে আন্দোলনে নামবে বলে ঘোষণা দিলেন বিকল্পধারা বাংলাদেশের নেতারা। রোববার সন্ধ্যায় বিএনপি গুলশান কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বিকল্পধারার একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী বলেন, বর্তমান সরকার সর্বদলীয় নয়, বরং মহাজোট সরকার। এই সময় বিকল্পধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান একদলীয় নির্বাচন না করে সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। আমরা এই ধরনের তামাশার নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছি। যদি এরকম কোনো এই তামাশার নির্বাচন করা যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে আমরা আমাদের মতো করে বিকল্প কর্মসূচি নিয়ে আমরা রাজপথে নামবো, জনগণের পাশে থাকবো এবং এই নির্বাচনকে আমরা প্রতিহত করব। একদলীয় নির্বাচন, এই নির্বাচন সুফল বয়ে আনবে না এবং এই নির্বাচন প্রতিহত করা সবাই আজকে প্রয়োজন এবং দায়িত্ব। সুতরাং এখনো সময় আছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, একদলীয় নির্বাচন না করে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা উচিত। সুপ্রিম কোর্ট থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কাদের মোল্লার মামলার রায় লেখা শেষ করেছেন আপিল বিভাগের 5 বিচারপতি। আগামী 2-1 দিনের মধ্যে এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। রোববার রাতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম.কে. রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এই কথা বলেন। রায় প্রকাশের পরপরই সরকার আপিল বিভাগের রায় কার্যকরের উদ্যোগ নেবে বলেও জানান তিনি। গত 17 সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। মাননীয় বিচারপতিরা তাদের রায় লেখা শেষ করেছেন। এখন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার জন্য মাননীয় প্রধান বিচারপতি সমীপে এটা চলে যাবে। আশা করি 2-1 দিনের মধ্যে রায়টা প্রকাশিত হবে। ট্রাইব্যুনাল আইনের 20 ধারার 3 উপধারা অনুযায়ী সরকার আদেশের মাধ্যমে এটা কার্যকর করবেন। স্পেশাল ল এখানে রিভিউ কোনো বিধান নাই। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে ফখরুলের উপস্থিতিতে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ইমদাদুল হক। তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের স্বার্থে তার সম্পৃক্ততা পেয়েছে এবং তাকে জরুরি নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বারবার আমরা বলতেছি কোর্ট ওপেন করে রিমান্ডের আদেশ দিতে পারে না। তার মানে হলো কোর্ট ভিতরে গিয়ে আদেশ দিচ্ছে, তাতে আমরা আগের মতনই আমরা পরিষ্কার ধারণা যে সরকারি নির্দেশেই রিমান্ড দেওয়া হচ্ছে। আমরা উচ্চ আদালতে রিমান্ড বাতিলের জন্য যাব।
মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলার 1 নম্বর আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ আদালতে হাজিরা দিয়েছেন। রোববার দুপুরে রাজধানী ঢাকা জেলা বিশেষ আদালতে তিনি হাজিরা দেন। এ সময় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামলার পরবর্তী শুনানির দিন 22 জানুয়ারি ধার্য করেন। 1981 সালে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি আবুল মঞ্জুর আত্মগোপনে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হন। এরপর ওই বছরের জুন মাসে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নেয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। ময়না তদন্ত প্রতিবেদন বিলম্বে পাওয়ায় 14 বছর পর 1995 সালে মঞ্জুরের ভাই চট্টগ্রামের 5 থানায় মামলা করেন। ওই বছরের 27 জুন HM এরশাদকে 1 নম্বর আসামি করে 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে নিরাপত্তার কারণে মামলার কার্যক্রম ঢাকায় স্থানান্তর করা হয়। 28 জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য প্রদান করেছেন। তার মধ্যে একজন সাক্ষীও সাবেক রাষ্ট্রপতি জনাব হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। এই মামলার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। তার সামাজিক এবং রাজনৈতিক মানমর্যাদা ক্ষুণ্ণ করার জন্যই মিথ্যাভাবে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জনাব হোসেন মোহাম্মদ এরশাদ এই মামলায় নির্দোষ প্রমাণিত হবেন এবং বেকসুর খালাস হবেন। আবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রসঙ্গ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাগাতার নাশকতার মুখে বন্দরনগরী চট্টগ্রামে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে ট্রাক ও কাভার্ড ভ্যানের মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রতিদিন 7,500-এর বেশি ট্রাক ও কাভার্ড ভ্যানের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1,500 পরিবহন। এই অবস্থায় ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। শুধুমাত্র চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি পণ্য পরিবহনের জন্য প্রতিদিন প্রায় 7,000 ট্রাক ও কাভার্ড ভ্যানের প্রয়োজন। কিন্তু গত 6 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পুড়িয়ে দেওয়া হয়েছে 200-র বেশি ট্রাক ও কাভার্ড ভ্যান, আর ভাঙচুর করা হয়েছে 2,000-এর বেশি গাড়ি। এই অবস্থায় পণ্য পরিবহনে মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রতি হরতালে আমাদের 2 থেকে 300 গাড়ি আমাদের ভাঙচুর করা হচ্ছে এবং 10 থেকে 15 গাড়ি জ্বালা পোড়া হচ্ছে। এছাড়া প্রায়ই বন্ধ থাকছে মহাসড়কে যানবাহন চলাচল। দুদিনের বদলে পণ্য পৌঁছাতে সময় লাগে 7 থেকে 8 দিন, ফলে ভাড়া বেড়ে গেছে 2 থেকে 3 গুণ। যেহেতু একটা গাড়ি 7-8 দিনের নিচে গাড়ি টিপ মারতে পারে না, রাস্তায় অবরোধ হরতাল এবং ভাঙচুরের কারণে গাড়ি মারাতে পর্যাপ্ত পরিমাণ গাড়ির সরবরাহ নাই বিদায় গাড়ি মারাতে ভাড়া বাড়তি হচ্ছে। বাড়তি ভাড়া দিয়েও প্রয়োজনীয় ট্রাক এবং কাভার্ড ভ্যান পাওয়া যাচ্ছে না বলে জানান ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে নর্থ বেঙ্গল যেতে যেখানে ভাড়া ছিল 20,000 টাকা, সেটা হয়ে গেল 40,000 থেকে 50,000 টাকা, এবং দেখা যাচ্ছে কোনো গাড়িও পাওয়া যায় না। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন যানবাহন ভাড়া বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে। ঢাকা থেকে মাল আনতাম 12,000 টাকা 13,000 টাকা, বর্তমানে হচ্ছে 20,000 টাকা। সাধারণ ব্যবসায়ীদের উপর প্রতি কেজিতে 2 টাকা থেকে 3 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 4 টাকা পর্যন্ত দর বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। ট্রাক এবং কাভার্ড ভ্যানের নাশকতা প্রতিরোধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। রোববার বিকেলে এক মতবিনিময় সভা থেকে এই আহ্বান জানানো হয়। আমরা তাদেরকে একটি কথাই বলার চেষ্টা করেছি, একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে এই যে আমাদের ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে, যেটা আমাদের এই দেশের এই জাতির জন্য একটা লাইফ লাইন, এটা যাতে কেউ বন্ধ করে না রাখতে পারে, কারণ এই রাস্তা যদি বন্ধ করে রাখে তাহলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আরেকবার জানিয়ে দিচ্ছি মধ্যরাতের সময় শীর্ষ সংবাদগুলো। সর্বদলীয় সরকারে যোগ দিলে যে যে মন্ত্রণালয় চান দেয়া হবে, বেগম জিয়াকে প্রধানমন্ত্রী। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। আশরাফ ফখরুল বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন রিজভী। তত্ত্বাবধায়কের দাবিতে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত বিএনপি। তফসিল ঘোষণা এখনই নয়, রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় কমিশন, জানালেন সিএসি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 40। এবং চট্টগ্রামে হরতালের নামে জামায়াতের বিক্ষিপ্ত সহিংসতা, প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। আজ যাতে হরতাল না দেয়, এর ফলে আমাদের পরীক্ষার প্রিপারেশন খারাপ হচ্ছে।
নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত রাখার বিধান করে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। সরকার প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে আগামী নির্বাচন করার অশুভ চেষ্টার কারণে দেশে চরম সংঘাতময় অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন দ্বারা বিরোধী দল তথা জনগণের নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবি দমিয়ে রাখার যে প্রচেষ্টা চালিয়েছেন তা অবিলম্বে বন্ধ করা না হলে দেশে এক গণবিপ্লব দেখা দিবে। এই চরম সংকটে একমাত্র সমাধান প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, তাকে অবশ্যই তার নির্বাহী ক্ষমতা নির্বাচনকালীন সময় স্থগিত রাখার বিধান সংবিধান সংশোধন করে করতে হবে। না ভোটের বিধান যুক্ত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে প্রয়োজনীয় সংশোধনী আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সহ বিবাদীদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেন ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। আরপিওতে না ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনকে চেয়ারম্যান করে 17 সদস্যের এই কমিশনে 1 জন সচিব, 3 জন স্থায়ী সদস্য ও 12 জন অস্থায়ী সদস্য রয়েছেন। প্রাথমিকভাবে কমিশনের মেয়াদ হবে 6 মাস। এই সময়ের মধ্যে কমিশন দেশের প্রায় 11 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বড় ধরনের আর্থিক বিপর্যয়ের পর কেন্দ্রীয় ব্যাংক তার তদারকি জোরদার করেছে বলে দাবি করেছেন গভর্নর ডক্টর আতিউর রহমান। তার মতে ব্যাংক কোম্পানি আইনের সংস্কারও আর্থিক খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। রোববার সকালে মিরপুরে বিআইএম এর কার্যালয়ে বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি এসব কথা বলেন। আর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এক ডেপুটি গভর্নরের মতে ইদানিং রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যাংক খাতে প্রভাব পড়েছে। বেতন হইলে পরে আমি মোবাইলে রিচার্জ করে দেশে পরিবার আছে এখানে পাঠিয়ে দিই। প্রতিদিন লাখ খানিক টাকা সেল হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আগে খুবই ঝামেলা হতো টাকা পাঠাতে, এখন মোবাইলের মাধ্যমে টাকা পাঠাই। এভাবে দেশের যে কোনো জায়গায় অল্প সময়ে টাকা পাঠানো সহ মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা নিচ্ছেন প্রায় 1 কোটি মানুষ। 70 লাখ গ্রাহক নিচ্ছেন ডেবিট ক্রেডিট কার্ডের মতো অনলাইন পেমেন্ট সুবিধা। ব্যাংকিং সেবায় নানা রকম হয়রানি কমাতে গ্রাহকদের অভিযোগ গ্রহণে হেল্প ডেস্ক করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। বার্ষিক ব্যাংকিং সম্মেলন 2013-র উদ্বোধনী অনুষ্ঠানে এসব সফলতা তুলে ধরে গভর্নর বলেন, পরিবেশ বান্ধব ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর দিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিককালে রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের বড় ধরনের দুর্ঘটনার পর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতে তার নজরদারির সক্ষমতা বাড়িয়েছে। ব্যাংকগুলো এখন এ খাতের স্থিতিশীলতায় প্রযুক্তি নির্ভর নতুন নতুন কৌশল ব্যবহার করছে। ব্যাংক কোম্পানি আইনের সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ক্ষমতাও বেড়েছে, যদিও তা সম্পূর্ণ যুগোপযোগী হয়নি। দেশের কৃষি এবং শিল্প খাত যথেষ্ট ভালো করছে, সেবা খাতকেও এগিয়ে নিতে হবে। ব্যাংকগুলো যার বড় অংশ জুড়ে আছে বলেও মতামত উঠে আসে আলোচনায়। বর্তমানে অনেক বেসরকারি ব্যাংকও তার আগের মতো দক্ষতার সাথে কাজ করতে পারছে না, অনিয়মও অনেক বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক বা এসব ব্যাংকের নিজস্ব তদারকির দুর্বলতার জন্য যে শুধু এমন ঘটছে তা নয়, দেখা যাচ্ছে যে ইদানিং রাজনৈতিক হস্তক্ষেপ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগের তুলনায় দেশে মানি লন্ডারিং প্রবণতা অনেকটা কমলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মতো মূলধারার ব্যাংকিং সেবা প্রদানে তৎপর হওয়ার তাগিদ দেন অর্থনীতি পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এবার টিকফা চুক্তি নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। দীর্ঘ 12 বছরের আলোচনা সমালোচনা শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সোমবার স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা। এই চুক্তির ফলে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি ক্ষেত্র গড়ে উঠবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন টিকফার মাধ্যমে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্য আরও বাড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতিতে আগামী 25 নভেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্বাক্ষরিত হতে যাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি এবং দুদেশের বাণিজ্যিক স্বার্থ এই চুক্তি অনেক বেশি সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি.এম. কাদের। যে এজেন্ডাগুলি তারা দিয়েছে তার মধ্যে একটা হলো আমাদের এনার্জি সেক্টরে তারা ইনভেস্ট করতে চায়, এটা কিন্তু প্রোডাক্টিভ কাজ। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাওয়া টিকফার খসড়া অনুযায়ী চুক্তির মধ্য দিয়ে দুদেশ তাদের মধ্যকার বিভিন্ন অশুল্ক বাধা দূর করবে। পাশাপাশি আন্তর্জাতিক মেধাস্বত্ব আইন বাস্তবায়নের ব্যাপারেও বলা আছে চুক্তিপত্রে। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অশুল্কের চেয়ে শুল্ক বাধাই বেশি। অন্যদিকে মেধাস্বত্ব আইন বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। যদি মেধাস্বত্ব আইন ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস সেটা যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হব। বাণিজ্য সম্প্রসারণের প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই শুল্ক, বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থা। এ চুক্তির মধ্য দিয়ে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনাকেও অযৌক্তিক বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। জিএসপি সুবিধার কথা বলে টিকফা চুক্তি স্বাক্ষর করা এটা কোনোভাবেই কোনো দিক থেকে যুক্তিযুক্ত না এবং বাণিজ্য সম্প্রসারণেও তার কোনো ভূমিকা আসলে নাই। টিকফা হওয়াতে এখন আমরা জিএসপিটি নিয়ে সরাসরি সামনাসামনি অফিসিয়াল লেভেলে কথা বলতে পারছি। কিন্তু আমি এই ট্যাকটিসটাকে একেবারেই খুব শিশুসুলভ ট্যাকটিস কিংবা কৌশল আমি মনে করি। নির্বাচনের আগে এ ধরনের চুক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিমত এই অর্থনৈতিক বিশ্লেষকের। সরকারের আগ্রহ দেখে মনে হয় যে যুক্তরাষ্ট্রকে তুষ্ট করাটা তাদের একটা এজেন্ডা এবং নির্বাচনে বিজয় লাভের জন্য এটা তাদের একটা পূর্ব শর্ত। বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী বিপদে ফেলতে যাচ্ছে। তবে বাণিজ্য মন্ত্রীর দাবি দেশের স্বার্থবিরোধী কোনো কিছুই চুক্তিপত্রে নেই এবং রাজনৈতিক কোনো স্বার্থ এতে জড়িত নয়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে স্কুল ছাত্র সিয়াম হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। রোববার রাতে মাঝদাইর এলাকায় তাকে আটকের পর থানায় খবর দেয় স্থানীয়রা, পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় গত শুক্রবার আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র সিয়ামকে বাড়ির পাশ থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর পরের দিন নিখোঁজ সিয়ামের লাশ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে উদ্ধার করা হয়। প্রতি বছর এসএসসির 10 শিক্ষার্থীকে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ দেবে মোবাইল কোম্পানি রবি। রোববার রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে রবি আজিয়াটা ও এসএসসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। রবির প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ এবং এসএসসি এর বাংলাদেশের পরিচালক মহুয়া রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই সময় রবি ও এসএসসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে 2 বছরের জন্য এই চুক্তি করে প্রতিষ্ঠান দুটি। মনে করেন একজন বিদ্যার্থী অথবা শিক্ষক তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব শক্তি বর্গের সঙ্গে ইরানের চুক্তিকে ঐতিহাসিক ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক চলাকালে রাশিয়া সফরে গিয়ে একটি চুক্তিতে পৌঁছার উদ্যোগকে স্বাগত জানালেও নিজ ভূখণ্ডে পৌঁছার পর ভোল পাল্টে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রীর। রোববার জেরুজালেমে মন্ত্রিসভার এক বৈঠকে চুক্তির কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েল সহ এই অঞ্চলের অনেক দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তাই ইসরায়েল এই চুক্তি পালনে বাধ্য নয় বলেও জানান তিনি। ইরান ইসরায়েলকে ধ্বংস করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে অভিযোগ করে যে কোনো হুমকি প্রতিহত করারও ঘোষণা দেন নেতানিয়াহু। এদিকে রোববার জেনেভায় ইরান ও বিশ্ব পরাশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বিপিএল ফিক্সিং এর খবর। অবশেষে রোববার শুরু হয়েছে বিপিএল এর দ্বিতীয় আসরে ফিক্সিং অভিযোগের শুনানি। বিসিবি ও আইসিসির আইনজীবীদের উপস্থিতিতে প্রথম দিনের শুনানিতে 9 অভিযুক্তের মধ্যে মোহাম্মদ রফিক ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ছাড়া বাকি 7 জনের আইনজীবী অংশ নেন। তবে 10 সদস্যের ডিসিপ্লিনারি কমিটি নিরপেক্ষ ও স্বাধীন হবার কথা থাকলেও সদস্য আজমামুল হোসেন কিউসি এখনো আইসিসির কোড অফ কন্ডাক্ট কমিটির একজন সদস্য। প্রাথমিক শুনানির প্রথম দিনের শুরুতেই ট্রাইব্যুনালের স্থান পরিবর্তন নিয়ে বাধে ঝামেলা। এরপর একে একে আসতে থাকেন অভিযুক্তদের নিযুক্ত করা আইনজীবী। তবে প্রথম দিন অভিযুক্ত কোনো খেলোয়াড় বা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্মকর্তাদের কেউই উপস্থিত হননি। অভিযুক্ত মোহাম্মদ রফিক ও গৌরব রাওয়াত ছাড়া বাকি 5 জনের আইনজীবী শুনানিতে অংশ নেন। তবে মোহাম্মদ আশরাফুল ও ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সের আইনজীবী স্কাইপের মাধ্যমে ট্রাইব্যুনালে তাদের অবস্থান তুলে ধরেন।
এরপর বেশ গোপনীয়তার মধ্যে শুরু হয় ট্রাইব্যুনালের প্রাথমিক শুনানি। এদিকে শুনানিতে অংশ নিয়ে অভিযুক্ত অন্য দুই দেশি ক্রিকেটার মাহবুবুল আলম রবিন, মোশাররফ রুবেল এবং শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লোকোয়ারুচির পক্ষে তাদের আইনজীবী মক্কেলদের নির্দোষ দাবি করেন। তবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আইনজীবী নির্ধারিত সময় 40 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে না পারায় শুনানি প্রক্রিয়া স্থগিতের আবেদন করেন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই কাজটা আরম্ভ করবে, তারা করতে না পারার কারণে আমরা সিভিল কোর্টে গিয়েছি এবং সেই সিভিল কোর্টে মামলাটা বিচারাধীন থাকার কারণে আমরা বলছি যে এখন এটাকে বন্ধ রাখার জন্য সিভিল কোর্ট থেকে ডিসিশন না হওয়া পর্যন্ত। আর পুরো শুনানি প্রক্রিয়াটি বিসিবির সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির আইন বিভাগ। দিন শেষে ট্রাইব্যুনালের আহ্বায়ক পরবর্তী শুনানির তারিখ জানান। এখন অ্যাডজর্নড হয়েছে, আবার শুনানি হবে, 19 তারিখ, 19 জানুয়ারি। এদিকে বিসিবির 10 সদস্যের ডিসিপ্লিনারি প্যানেলটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থাকার কথা জানিয়েছিল বিসিবি, কিন্তু ডিসিপ্লিনারি প্যানেল সহ 3 সদস্যের দুর্নীতি দমন ট্রাইব্যুনালের সদস্য আজমামুল হোসেন কিউসি আইসিসির কোড অফ কন্ডাক্ট কমিটির একজন সদস্য। তার ব্যক্তিগত ওয়েবসাইটে সেই তথ্যই দেয়া আছে। তাই এতে পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন হতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সর্বদলীয় সরকারে যোগ দিলে যে যে মন্ত্রণালয় চান দেয়া হবে, বেগম জিয়াকে প্রধানমন্ত্রী। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। আশরাফ ফখরুল বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন রিজভী। তত্ত্বাবধায়কের দাবিতে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত বিএনপি। তফসিল ঘোষণা এখনই নয়, রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় কমিশন, জানালেন সিইসি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 40। এবং চট্টগ্রামে হরতালের নামে জামায়াতের বিক্ষিপ্ত সহিংসতা, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে। আজ যাতে হরতাল না দেয়, এর ফলে আমাদের পরীক্ষার প্রিপারেশন খারাপ হচ্ছে। এই ছিল আমাদের মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। সঙ্গে থাকুন সবাই।